আপু, ভোট কেন্দ্রে যাব কিন্তু ছবি তুলতে পারবো না, বিষয়টা কেমন না? নির্বাচন কমিশন থেকে বলছে যে ভোট কেন্দ্রে নাকি ফোন নিয়ে যাওয়া যাবে না। এই নিয়মটার অবশ্য পরিবর্তন করেছে। পরে সকালে বলছিল যে ফোন নিয়ে যাওয়া যাবে না, সন্ধ্যার সময় বলছে যে ফোন নেওয়া যাবে, সবাই নিতে পারবে, সবাই ভোটার নিতে সাংবাদিক পারবে? সবাই নিতে পারবে। আচ্ছা। হ্যাঁ, সকালে আসলে এই খবরটা দেখার পর প্রথমে আমি একটু ধাক্কা খেয়েছিলাম যে তাহলে আমাদের রিপোর্টিং এর কি হবে? আমার মজুরা তো সবাই ফোন দিয়ে তো মূলত কাজ করে, ক্যামেরা দিয়ে তো আসলে এত কিন্তু কভার আমি করা ধাক্কা সম্ভব না। খাইছিলাম যে আমি সেলফি তুলবো কিভাবে লাইনে ধরে। যার যেখানে সমস্যা তার সেখানে বাজে, ওই যে বলে না, যার যেখানে ব্যথা তার সেখানে হাত, তোমার হচ্ছে সেই অবস্থা। তবে এটা থেকে আরেকটা জিনিস মাথায় আসে, সেটা হলো ধরো আমরা ইদানিং খুব শুনছি না ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ, কথাটা, হ্যাঁ, হ্যাঁ। তারেক রহমান বলেছেন, শফিকুর রহমান বলছেন, নির্বাচন কমিশনের এর আগে একবার বলেছে। হ্যাঁ, নির্বাচন সিইসি পর্যন্ত বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। আচ্ছা। তো যদি সত্যি সত্যি মোবাইল বন্ধ থাকতো, বন্ধ করে রাখতো তারা, তাহলে কিন্তু ওই আশঙ্কা একটা তৈরি হয়ে যায়। তাহলে কি কিছু একটা করার চেষ্টা করছে তারা? কারণ ফোন বন্ধ মানে কিন্তু অনেক কিছু বন্ধ। ধরো আমাদের ক্ষেত্রে সাংবাদিকতা বন্ধ, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সাংবাদিকতা বন্ধ, সাধারণ মানুষের ক্ষেত্রে ভোট কেন্দ্রে গেল, কিছু একটা হলো, সিঁড়ি থেকেই পড়ে গেল, কাউকে জানাবে পারবে না, সেই কারণ সুযোগটাও নেই। হ্যাঁ, সেই সুযোগটা হচ্ছে না, একটা ঝামেলা। তো বহু কিছু বন্ধ হয়ে যায় যদি ওই ফোনটা বন্ধ থাকে, ফোনটা না নিতে পারে। তো সেক্ষেত্রে পরে দেরিতে হলেও একটা সিদ্ধান্ত তো তারা এসছেন এবং এটা পজিটিভ বলা যায়। আচ্ছা, ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বললেন, এই জিনিসটা আসলে কিভাবে হতে পারে? এবং ডক্টর শফিকুর রহমানও বলছেন, তারেক রহমানও বলছেন, সেক্ষেত্রে ভোটাররা, সাধারণ ভোটাররা এটা প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নিতে পারে বা তাদের সেখানে করণীয়টা কি হতে পারে আসলে? আসলে এইগুলি বোঝার আগে ব্যবস্থা কি হতে পারে, কি হলে কি, এটা বোঝার আগে বুঝতে হবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি। আচ্ছা। এই শব্দটা কোট অ্যান্ড কোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা আমরা এত শুনছি গত কিছুদিন প্রচুর থেকে। পরিমাণে। হ্যাঁ, এটা আসলে প্রতিবার ভোট আসলেই শব্দটা এক ধরনের চাউর হয়, এবং ভোট হয়ে যাওয়ার পরও কিছুদিন চাউর থাকে, যেমন যে দল হেরে যায় সে দল বলতে সে দল থাকে। বলে। আমাদের দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা খুব বেশি শোনা যাচ্ছে 2000 সালের পর থেকে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ওই সময়ই শুরু হয়েছে, তার আগে ছিল না বিষয়টা কিন্তু তা না। এগুলি শব্দগুলি নানা ফরম্যাটে আসছে। ধরো সূক্ষ্ম কারচুপি, 91 সালে নির্বাচনের পর শেখ হাসিনা বলেছেন সূক্ষ্ম কারচুপি ছিল, ওই জন্য উনি হেরে গেছেন। 96 সালে নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সাগর চুরি হয়েছে, পুকুর চুরি না, সাগর চুরি হয়েছে। 2001 সালে নির্বাচনের পর আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে স্থূল কারচুপি হয়েছে। আচ্ছা। তো এই সূক্ষ্ম স্থূল কারচুপিগুলি আলটিমেটলি গিয়ে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রূপ নিয়েছে। আচ্ছা। একদম কথাটার যদি শাব্দিক অর্থ ধরতে যাও, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি, তাহলে জিনিসটা হচ্ছে ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন এরকম কোনো আইনের পরিবর্তন, অথবা নির্বাচন সংক্রান্ত যে কোনো আইন, যে কোনো আনুষ্ঠানিকতার পরিবর্তন, সেই পরিবর্তন যে পরিবর্তনটা ভোটকে প্রভাবিত করতে পারে, আচ্ছা। ওটাই হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং আবিধানিক অর্থে। আচ্ছা। সাধারণ অর্থে যদি বলতে চাও, তাহলে আমি তোমাকে বাংলাদেশের প্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা ছোট্ট গল্প শোনাই। বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একদম অতীতের, বলা যায় প্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে উদাহরণ, সেই গল্পটা তোমাকে ছোট করে বলি। আচ্ছা। এটা হচ্ছে 1973 সালের কথা, শেখ মুজিবুর রহমান তখন ক্ষমতায়। তখন বাংলাদেশের প্রথম যে নির্বাচনটা হলো, আমরা তো এখন স্বাধীনতার 13তম, পরে। হ্যাঁ, আচ্ছা। ত্রয়োদশ নির্বাচনে আছি, প্রথম নির্বাচন। সেই নির্বাচনে দেবিদ্দার যে আসনটা আছে, কুমিল্লার দেবিদ্দারের আসনটা, হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ কি হাসনাত আব্দুল্লাহ এখন ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তখন ছিল খন্দকার মোশতাক আহমেদ, আচ্ছা। মানে সেই ব্যক্তি শেখ মুজিবকে হত্যার পর যিনি ক্ষমতায় বসলেন, সেই খন্দকার মোশতাক, তিনি কিন্তু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন। তো দেবিদ্দার আসন থেকে ওনার অবস্থা তখন খুব একটা ভালো ছিল না, পপুলারিটি একদমই ছিল না, তার প্রতিদ্বন্দ্বী অসম্ভব পপুলার ছিলেন। ইলেকশনের দিন দেখা গেল ভোট পড়ার যে ট্রেন, তাতে তার প্রতিদ্বন্দ্বী সম্ভবত অনেক এগিয়ে যাবেন, এবং তার অবস্থা বেশ খারাপ। তখন করা হলো কি, ভোট শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো, নর্মালি কি হয়, কেন্দ্রেই তো গোনা হয়, কালকে আমরা বলছিলাম বিষয়টা নিয়ে, কেন্দ্রে মেঝেতে ফেলে ব্যালট গোনা হয়। ভোট বাক্সগুলো গোনার আগে ওরকম সিল মারা অবস্থাতে হেলিকপ্টারে করে নিয়ে ঢাকার নির্বাচন কমিশনে নিয়ে আসা হলো, এবং ওইখানে গণনা হলো। তারপরে দেখা গেল যা স্বাভাবিক, খন্দকার মোশতাক জিতে আসলেন। তো সম্ভবত এটাই আমাদের দেশের প্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যেটাকে আসলে শুধু ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা সুন্দর শব্দবন্ধনী দিয়ে আটকানো যায় না। আচ্ছা। কারণ
ওটার চেয়েও গ্রস লেভেলের কিছু, যে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স আপলিফট করে নিয়ে আসছে। তারপরের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণটা এটাও একটু ডিফারেন্ট এবং ইন্টারেস্টিং। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণগুলি কিন্তু যে ঘটনাগুলি আমাদের দেশে এখন পর্যন্ত ঘটে গিয়েছে এই সবগুলি জিনিসটার মতো ইন্টারেস্টিং। একটা বিষয়ও মানে আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে বা এরকম হ্যাঁ, কিছু? এটা হয়েছে। এরপরের ইঞ্জিনিয়ারিংটা এটা জানা হচ্ছে ছিল না। 1996 সালে, তখন ক্ষমতায় ছিলেন এরশাদ সাহেব, জাতীয় পার্টির যে হোসেন মোহাম্মদ এরশাদ, উনি ক্ষমতায় ছিলেন। 86 সালের সংসদ নির্বাচনের আরেকটা জিনিস তোমাকে বললে তুমি একটু রিলেট করতে পারবা, সেটা হচ্ছে শেখ হাসিনা জনসভায় বলেছিলেন যে এই নির্বাচনে যে অংশ নিবে সে জাতীয় বেঈমান প্রমাণিত হবেন। হ্যাঁ। এটা হচ্ছে সেই নির্বাচন। সেই নির্বাচনের পর ফলাফল ঘোষণা শুরু হয়েছে, ভোট গ্রহণ শেষ, ফলাফল ঘোষণা শুরু। তারপরে প্রথম দিকে দেখা গেল আওয়ামী লীগের নৌকা এগিয়ে আছে, তারা জিতছে, একটার পর একটা আসনের খবর আসছে। হঠাৎ করে রেডিও এবং টেলিভিশনে নির্বাচনের খবর প্রচার একদম বন্ধ করে দেয়া হলো। তুমি জানো না, তোমাদের আমলে জিনিসগুলি নাই, তোমার জন্মের আগের ঘটনা বলছি। ওই সময় শুধু একটা বাংলাদেশ বেতার ছিল এবং ওইখান থেকে একটা ফলাফলগুলো। বিটিভি ছিল। আচ্ছা। ফলাফল ওই জায়গা থেকেই প্রচার হতো সাইমালটেনিয়াসলি, রেডিও এবং টেলিভিশন থেকে। 2 দিন টেলিভিশনে এবং রেডিওতে খবর প্রচার, নির্বাচনের খবর প্রচার পুরোপুরি বন্ধ ছিল। 2 দিন পর খবর প্রচার হতে শুরু করলো এবং দেখা গেল যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে বিপুল জয় পেয়েছে। তারপরে তো পার্লামেন্ট হলো, শেখ হাসিনা বুঝতে পারলেন যে তিনি ভালোভাবে প্রতারিত হয়েছেন এবং পরে বের হয়ে এসে আবার বিএনপির সঙ্গে যোগ দিয়ে আন্দোলনে নামলেন। তারপরে হলো হচ্ছে 1991 নির্বাচন। এরপরে 91 নির্বাচন বা 96 নির্বাচন, 2001 নির্বাচন সম্পর্কে তো আগেই বলেছি, স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, এই ধরনের অভিযোগগুলো ছিল। তারপরে 2008 নির্বাচন, সেটা নিয়েও বিএনপির অভিযোগ ছিল। বিএনপি সেবার মাত্র 30টি আসনে জয়ী হয়, যে ওখানে নানা রকম কিছু ছিল, মৃত ভোটার ছিল, প্রবাসী ভোটার ছিল, নানা ধরনের ঝামেলা ওই সময় হয়েছে। সবচেয়ে মজার নির্বাচনটি হচ্ছে আসলে তার পরবর্তীটা, 2014 সালে যেটা নির্বাচন, 153টি আসনে সেবার বাংলাদেশে ভোটই হয়নি। বিএনপি অংশ নেয়নি, বিরোধী দল ছিল না ওইটাতে, শুধু আওয়ামী লীগই ছিল এবং আওয়ামী লীগের 153টি আসনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়ায়নি। আচ্ছা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, ওটার কিন্তু কোট অ্যান্ড কোট নামও বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। তারপরে তো সম্ভবত রাতের নির্বাচন 2018-তে যেটা, সেটা থেকে তোমারই মনে আছে, ভোট ব্যালট বাক্স ভর্তি করে রাতেই ভোট সম্পন্ন করা হয়েছে। আর সর্বশেষ 2024-এর যে নির্বাচন, আমিডামি নির্বাচন, যেটার পর থেকে তোমরা আসলে আন্দোলন, জোরদার আন্দোলন করতে শুরু করলে এবং দেশে এই বড় ধরনের পরিবর্তন আসলো। তো এই হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এইভাবে হয় আমাদের দেশেরটা। এইভাবে আমাদের দেশে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় না, এটার মধ্যে ঠিক বুদ্ধিবৃত্তিক কোনো ছাপ নাই। হ্যাঁ, জোরজার মুল্লুক তার ওই ধরনের। ক্ষমতায় ছিলেন, হেলিকপ্টারে করে ব্যালট বাক্স উঠিয়ে নিয়ে চলে আসলেন, অথবা আমার দল থেকে আমি আমার প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়ে দিলাম, আমি ডামি নির্বাচন, রাতে ব্যালট বাক্স ভরে ফেললাম। মানে কোনোটাতে ঠিক স্মার্টনেসের কোনো ছোঁয়া নেই। যদিও আমরা স্মার্ট বাংলাদেশ স্লোগানে শুনে আসছি, কিন্তু স্মার্টনেসের কোনো ছোঁয়া এগুলির মধ্যে ছিল না। এবং একটা জিনিস খেয়াল করো, শুরু থেকে বাংলাদেশে প্রথম নির্বাচন, সংসদ নির্বাচন থেকে শুরু করে এখন ত্রয়োদশ চলছে, এর মধ্যে সেই নির্বাচনগুলিতে গ্রস লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের হাতে যখন সব কিছু ছিল তখন। ফলে দলটিকে কতটি আস্থায় রাখা যায় ভবিষ্যতের জন্য, ইতিমধ্যে তো অনেকে বলতে শুরু করেছে ইনক্লুসিভ, যে অনেক জায়গায় আমি এবার খুবই দুর্ভাগ্যজনক প্রার্থীদের মধ্যেও দেখতে পাচ্ছি যে বিষয়টা ইনক্লুসিভ হচ্ছে না। অনেকে বলছেন যে গণতান্ত্রিক ফিল পাচ্ছে না আওয়ামী লীগকে ছাড়া। হ্যাঁ, তো ওনারা আসলে ফিল বোধহয় 24-এ পেয়েছেন, অথবা 14-তে পেয়েছেন, অথবা 18-তে, অথবা যারা আমাদের অনেক সিনিয়র, 73-এ তো আমারও জন্ম হয়নি, ওই সময় ওনারা বোধহয় ভালো ফিল পেতেন যে আওয়ামী লীগ থাকলে নির্বাচন কেমন হয়, অথবা গণতন্ত্র বলতে ওনারা এটাকেই বোঝেন হয়তোবা। হ্যাঁ, এবারের নির্বাচনে ডক্টর ইউনূস বলছেন যে খুব সুন্দর একটা ইলেকশন হবে, মানুষ ভোট কেন্দ্রে আসবেন, একদম সকাল থেকে ভোট কেন্দ্র পরিপূর্ণ থাকবে। কিন্তু যে আমি তো যাবো 7:30টার সময়, 7টার সময় যাবো ভোট দিতে, আমার তো কপাল পোড়া। যাই হোক, তো এই বছর মানে কিভাবে হতে পারে, মানে কি কি ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার পসিবিলিটি আছে এই বছর? সাধারণত যে সমস্ত পদ্ধতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, আওয়ামী লীগেরটা বাদ, সেই সমস্ত পদ্ধতির কতটা এবার কার্যকর হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ ধরো ভোটার তালিকায় ভুয়া ভোটার থাকতে পারে, এবার বহুবার ওইটার ইয়ে করা হয়েছে, দেখা হয়েছে, রিচেক করা হয়েছে, অনেকে বাদ গেছেন, যেমন মৃতরা ছিলেন, প্রবাসীরা ছিলেন, ওই ধরনের বিষয়গুলো রিচেক করা হয়েছে। আর অতীত অভিজ্ঞতা বলে যে ইলেকশনের ভোট কেন্দ্র থেকে
পোলিং এজেন্টদের, বিরোধী দলের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিলাম, একাই যা ইচ্ছা তাই করলাম, এইটা একটা হতে পারে। যেটার সম্ভাবনা এইবার আসলে সেটা ওইটার আশঙ্কা আসলে এখনো করছি না। তারপরে ভোটারদের ভয় দেখানো হতে পারে, কেন্দ্রে গেলে কিছু একটা হয়ে যাবে। এবার তো আমি বরং দেখছি যে যে দুই দল আছে অথবা যে সমস্ত দল জোট নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের একটা অন্যতম টার্গেট হচ্ছে ভোটার কেন্দ্রে আসুক, তারা নির্বাচনে অংশ নিক। দুই দলই প্রবলভাবে, প্রধান দুটি দলের মধ্যেই আমরা প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি যে ওই জিনিসটা চাচ্ছে। ফলে এখন পর্যন্ত আশা করা যায় এবার কিছু হয়তো বা হবে না। হ্যাঁ, এখন নতুন যদি পদ্ধতি উদ্ভাবন হয় সেক্ষেত্রে তো কিছু বলার নেই। প্রত্যেকটা বছর নতুন নতুন কিছু পদ্ধতি আসছে। আমিডামির পদ্ধতি বাংলাদেশের মানুষ আগে কল্পনাও করতে পারতো না। খুবই বাজে ধরনের বুদ্ধি, কিন্তু এটাও করা সম্ভব। রাতের ভোট খুবই বাজে বুদ্ধি, সম্ভব জিনিসটা হয়েছে। হেলিকপ্টারে করে ব্যালট বাক্স উঠিয়ে আনা যায়, এটা সম্ভব। এটাও সম্ভবত ওই আমলের মানুষ কল্পনাও করতে পারে না, কিন্তু জিনিসটা হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথাটা আসলে পশ্চিমা বিশ্বে খুব যে নেগেটিভলি আমরা যেভাবে নেই, মানে কারচুপির একটা ধারাই হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ওটা একটা সুন্দর মোড়ক দিয়ে তোমার সামনে পরিবেশন করা হচ্ছে কারচুপিটাকে। পশ্চিমা বিশ্বে কিন্তু বিষয়টা এরকম না, অনেক ক্ষেত্রে তারা পজিটিভলিও এটা নেয়। আমেরিকাতে যেভাবে হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং একদম প্রকাশ্য বুদ্ধিবৃত্তিকভাবে, এবং এটা ওদের একটা কালচারের অংশ হয়ে গেছে। আমেরিকার ইলেকশন কিন্তু মূলত ওদের ঐতিহ্য দিয়েই হয়, কালচারালি হয়, নানা কিছু ওরা ফলো করে। ওরা যেটা করে, ধরো কোন একটা স্টেটে রিপাবলিকানরা ক্ষমতায় আছে, ওই স্টেটের যে কংগ্রেস সেটা নিয়ন্ত্রণে আছে রিপাবলিকানরা। তখন ওরা যেটা করে, যেহেতু ওদের দুইটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট, দুইটা কক্ষই যেহেতু ওদের নিয়ন্ত্রণে, ওরা করে কি ওই নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিগুলোতে ওদের যেই ওই স্টেটের যে কনস্টিটিউয়েন্সিগুলি, ওগুলি এমনভাবে রিশেপ করে যেন রিপাবলিকান ভোটাররা একটা কনস্টিটিউয়েন্সিতে বেশি হয়ে যায়, যেখানে ওদের জয়টা নিশ্চিত করা যায়। পরের যে ইলেকশন হবে সেখানে ওদের জয় নিশ্চিত হবে। সেরকম ওরা চেষ্টা করে যে ডেমোক্রেট ভোটারদেরকে ওরকম আরেকটা জায়গায় ঠেলে দিতে, এবং সেই জায়গাটা যেন ছোট হয়। হ্যাঁ, স্টেটগুলিতে মোট যে আসন আছে, হ্যাঁ, দিস ইজ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এইটা মানে হচ্ছে কোনো নেগেটিভ নাই, কোনো না, ওরা একদম আইন করে ইঞ্জিনিয়ারিং করে। এবং এটা কিন্তু আমি রিপাবলিকানদের উদাহরণ দিলাম, কিন্তু এটা ডেমোক্রেটরাও করে। এটা ওদের জন্য এটা একটা স্বাভাবিক প্রসেস। আমাদের দেশে করা হয়, আমাদের দেশের টার্গেট কিন্তু একটাই, যে জয় নিশ্চিত করতে হবে, কিন্তু ওইটার মধ্যে এরকম স্বীকৃত আইনগতভাবে বৈধ এই বিষয়টা নাই। এই জিনিসটা আমরা দেখি না। আচ্ছা, তোমাকে একটা কথা আমার আসলে কালকে বলার ছিল। কালকে কথা বলতে বলতে অনেক কিছু বলছি, দু এক জায়গায় একটু কনফিউশন ছিল। কালকে আমরা মেট্রো রেলের প্রসঙ্গটা বোধহয় আনিনি। হ্যাঁ, মেট্রো রেল কিন্তু চলবে। হ্যাঁ, মেট্রো রেল কিন্তু চলবে। এবং লোকাল বাসের বিষয়ে আমার এক ধরনের কনফিউশন ছিল। লোকাল বাস চলবে, কিন্তু দেখো একটা জিনিস হচ্ছে, তুমি আজকে যখন বাইরে গিয়েছিলে, বাইরে থেকে এসে বললা যে প্রচুর মানুষ ঢাকা ছাড়ছে। এটা একটা ট্রেন্ড আছে ঢাকা ছাড়ার। একে তো ছুটি 4 দিন, তারপরে ঢাকার বেশিরভাগ মানুষই ভাসমান, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে। এরা ভোটার ওইসব অঞ্চলের, যেমন তুমি ভোটার তোমার বাড়ির, তোমার ঢাকায় ভোট নাই, এবং তুমি এমন অভাগা করো সাংবাদিকতা, তোমাকে বাড়িতে এখন ছুটি দেওয়ার মতো পরিস্থিতি অফিসের নাই, তোমাকে বাধ্য হয়ে ঢাকায় থাকতে হবে, এবং তুমি ভোট দিতে পারছো। বারবার খোঁচা দিচ্ছে না, তুমিও দাও, শুরুই করেছো আমাকে খোঁচা দিয়ে যে আমি ভোট দিতে পারছি না, কাজে আমি একটু দিলাম, সুযোগ যেহেতু পাওয়া গেল। তো এরকম বেশিরভাগ মানুষ যাদের সুযোগ আছে, ওই 4 দিনের ছুটি প্লাস 1 দিন 2 দিন ছুটি নেই, এরা ঢাকা ছাড়ছে। এদের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যা প্রচুর, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মোটামুটি মানে ভ্রাম্যমান থাকবে। এদের প্রচুর গাড়ি দরকার, যে গাড়িটা এখন ওদের নেই। 5 আগস্ট তো পুড়েও গিয়েছে, প্রচুর ভেহিকেল ওদের নষ্ট হয়েছে। ফলে ওরা প্রচুর গাড়ি রিকুইজিশনে নিচ্ছে। এবার সেনাবাহিনীও অন্য যে কোনো বারের তুলনায় অনেক বেশি মাঠে আছে, সেনাবাহিনীও গাড়ি রিকুইজিশনে নিচ্ছে। ফলে ঢাকা শহরে ভোটের দিন পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরার যে বিষয়টা, সেটার সম্ভাবনা কমে আসবে। আর আমাদের একটা বড় অংশ ব্যবহার করা হয়, অনেকেই ব্যবহার করেন মোটরসাইকেলে, যে ওবার যে বাইকটা ওইটা ব্যবহার করেন। মোটরসাইকেল তো 72 ঘন্টা বন্ধ থাকবে,
11 তারিখ রাত 12টা থেকে 14 তারিখ রাত 12টা পর্যন্ত এই 72 ঘন্টা বিরাট একটা স্প্যানে যদি স্পেশাল কোনো পেশাজীবী না হয়, ওই যে খোঁচাখুচি করছিলে না, তুমি কিন্তু মোটরসাইকেল ব্যবহার করতে পারবা কারণ তুমি সাংবাদিকতা করো। আচ্ছা, তো এটা ছাড়া বিশেষ পেশার লোকজন ছাড়া, নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া বাকি যা আছে তারা কিন্তু মোটরসাইকেল ব্যবহার করতে পারছেন না। ফলে ঢাকা শহরে চলাফেরার জন্য ওই ইলেকশনের দিন বিশেষ করে মূল ভরসাই হয়তো দেখা যাবে যে অটোরিকশাগুলো, যেগুলো এখন চলাফেরা করছে, যেটা দিয়ে খুব দূরের কোথাও যাওয়া, ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে ভোট দেওয়াটা সম্ভব হবে না। গত 2 দিন আমি আসলে ঠিকমতো ঘুমাইতে পারতেছি না তো, কারণ হচ্ছে আমার বাসার পাশে হচ্ছে একজন প্রার্থীর প্রচার কেন্দ্র, সে ওইখানে রাত 12টার পরে হচ্ছে মাইক বাজাচ্ছে। আচ্ছা, এটা 12টার পর না, এর মধ্যে দিন রাত 24 ঘন্টা বাজায়। কিন্তু এটা বন্ধ হবে কবে আসলে? এটা বন্ধ হবে, এটা বন্ধ হবে সম্ভবত আজ কাল সকাল 7:30 থেকে। সব ধরনের প্রচারণা, সভা সমাবেশ এগুলি নিষিদ্ধ করা হয়েছে 14 তারিখ পর্যন্ত। ফলে এরপর থেকে একটু রিলিফ পাবা, কিন্তু নির্বাচন সংক্রান্ত তোমার যদি কোনো অভিযোগ থাকে তুমি তো এটা কমপ্লেন করতে পারো যে আমাকে ডিস্টার্ব করছে। একটা ধরো তুমি একটা ইয়াং মানুষ, তোমার ক্ষেত্রে সমস্যা না, বাসায় বাচ্চা থাকতে পারে, বাসায় বয়স্ক মানুষ থাকতে পারে, যাদের জন্য এটা প্রচণ্ডভাবে পীড়নের একটা কারণ, তো এই ক্ষেত্রে তুমি কিন্তু বন্ধ করতে পারতা, তোমার হাতে সেই রাস্তাটা ছিল। 333-তে ফোন করলে, শুধু এখন কেন, প্রচার সংক্রান্ত এই ইস্যুটা কেন, নির্বাচন সংক্রান্ত যে কোনো অনিয়ম যদি চোখে পড়ে, কোনো ধরনের সমস্যা, তাহলে কিন্তু তুমি 333-তে ফোন করলে, হ্যাঁ 333-তে ফোন করলে ওই সমস্যাটা থাকবে না, মানে তারা একটা সমাধানের ব্যবস্থা করবে যেটাই হোক। কারণ আমরা তো কেবলই ভোট এখনো আরো 2 দিন বাকি, ভোটের রেজাল্ট হতে হতে আরও 4 দিন সম্ভবত, এখন থেকে 4 দিন 5 দিন, আল্লাহ জানে, আল্লাহ আমাদের উপরও একটু রং করুক, কতদিন লাগে আল্লাহ তাআলা জানে। কিন্তু সেই পর্যন্ত কোনো ধরনের অনিয়ম, বিচ্যুতি, ত্রুটি, কোথাও কিছু ঝামেলা মনে হলে কল দেয়ার 333, অবশ্যই 3 নাম্বারটা মনে রাখা, এবং কোনো রকম সমস্যায় পড়লে ফোন করা। এই কেন্দ্রিক সমস্যা নাকি ভোট কেন্দ্র যদি কোনো সমস্যা, ভোট কেন্দ্রেও কোনো সমস্যা দেখলে 333। আচ্ছা, এটা নির্বাচনের জন্য শুধু এই? হ্যাঁ, সব কিছু তোমার ওই অ্যাপের মতো আর কি, ওই অ্যাপে যেমন সব কিছু আছে, প্রার্থী তালিকা, ভোট কেন্দ্র, ভোটার নাম্বার সব কিছু আছে, এটাও সেরকম সবই করা যাবে এই টাইপের। তোমার ক্লাস আজকে শেষ, আর ক্লাস নেব না, অনেকক্ষণ ক্লাস নিয়েছি, আজকে শেষ করো সব আগে। হ্যাঁ, সব শেষে গণভোটের জন্য একটা প্রচার করে আজকের মতো খোদা হাফেজ। প্রিয় দর্শক, 12 তারিখ সারাদিন হ্যাঁ মার্কায় ভোট দিন।